বাংলাদেশ চাই, সেটি আমি শ্রদ্ধেয় হাসান ভাইয়ের মন্তব্যের উত্তর দিয়ে আমি শুরু করব। আমাদের মনোজগতে যেই ধারণা গত 2 দশক ধরে গ্রথিত হয়েছে সেটা হলো যে ইন্ডিয়াকে তোয়াজ করে চলতে হবে আমাদের, নাইলে আমরা অসহায়, না হলে আমরা টিকতে পারবো না। এইটি যেন আগামী বাংলাদেশে না থাকে, সেরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। সেই কারণেই এই নতুন জেনারেশনের সাথে আমরা ছিলাম, আছি। আমি এটিকে পাল্টা বক্তব্য দিচ্ছি না, আমি একটু বুঝিয়ে বলছি। দেখুন, ভারতের সাউথ ব্লকের সাথে আপনাদের কারোর যোগাযোগ কি অবস্থা আছে না অবস্থা আছে আমি জানি না, কিন্তু আমার আছে। আমি তাদের পালস যেটা বুঝি যে তারা বাংলাদেশকে সমীহ করতে শুরু করেছে, না শত্রুতা না। সমীহ কি? সমীহটা হলো যে এই দেশের 5 কোটি তরুণ, যে তরুণরা হচ্ছে টকবগে বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ, এবং এরা হচ্ছে দেশপ্রেমিক তরুণ। সজীব অজিত জয়, আওয়ামী লীগ খুবই দুঃখজনক ভাবে ভারতে বসে কিংবা ভারতের গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে, বলছে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, এরা জামাত শিবির। না, এদের প্রত্যেকের মাথায় লাল সবুজ পতাকা, এদের প্রত্যেকের ভিতরেই মুক্তিযুদ্ধ আছে বলে আমি ব্যক্তিগতভাবে জানি। সুতরাং এরা বাংলাদেশকে পাকিস্তান বানাবেন না। এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে যদি এই ট্রানজিশনাল পাওয়ার কিংবা আগামীতে যারা রাজনীতিতে ক্ষমতায় আসুক, এই যে দেশ সংস্কারের যে একটা তাড়না, সেই তাড়নার প্রেক্ষিতে যেই সরকারি ক্ষমতায় থাকুক কিংবা আগামীতে আসুক, তারা আর যাই হোক বাংলাদেশকে পিছিয়ে পড়তে দেবে না বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং পিছিয়ে যেন না পড়ে সেজন্য আমার যে সংগ্রাম সেটি আমি অব্যাহত রাখবো। এখন ভারতের প্রতি এই যে দাসত্বমূলক মনোভাব, যেটি আমাদের এই জুজুর ভয় দেখিয়ে আওয়ামী লীগ গত 15টা বছর আমাদের ক্ষমতায় রেখেছে, আঁকড়ে ধরে রেখেছে, আমরা সেটা ডিনাউন্স করি। আমরা চাই যে এই দাসত্বমূলক প্রভাব থেকে মুক্ত হয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটা সহযোগিতামূলক, দুটি পারস্পরিক বন্ধু রাষ্ট্র হিসেবে দেখুক। এটি কোনো কলোনিয়াল না, ভারতের কোনো কলোনি রাজ্য না বাংলাদেশ, যে আমরা সবসময় মনে করব ভারত যদি একেবারে আমাদের খুব সহযোগিতা না করে তাহলে আমরা একেবারে মারা যাব, আমরা না খেয়ে মরবো। এরকম না, বিষয়টা হলো যে তাদের সহযোগিতা করতে হবে। আমাদের যেমন ভারতকে লাগবে, ভারতেরও আমাদেরকে লাগবে। আমাদের 4-4.5 কিলোমিটার যে সীমান্ত, এই সীমান্ত আমরা তো কারোর কাছে বর্গা দেইনি, এই সীমান্ত ভারতেরও লাগবে তাদের যে 7 সিস্টার তার নিরাপত্তার জন্য। সুতরাং তাদের যেহেতু এই সীমান্ত লাগবে এবং আমরা যেহেতু বড় প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব করতে আমরা চাই না, সুতরাং সম্পর্কটা হবে পারস্পরিক। সেই পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকেই ডক্টর ইউনূস বলেছেন সম্ভবত যে বাংলাদেশ যদি না ঠিক থাকে, এই তরুণ প্রজন্মকে যদি আমি ঠিক রাখতে না পারি, তাদের ভিতরে যদি ক্ষোভ থাকে, তাহলে তো ভারতের 7 সিস্টার নিরাপদ না। এখন এই সত্যটা আমাদের উপলব্ধি করতে হবে। আমরা উপলব্ধি করেই বাংলাদেশকে গড়তে চাই। আগামী দিনের বাংলাদেশ হবে সত্যিকারের রাজনৈতিক বন্দোবস্ত মুক্ত। এই যে পারিবারিক রাজনীতির বন্দোবস্ত বাংলাদেশে তৈরি হয়েছে, আজকে আমরা কি দেখলাম শেখ হাসিনা এবং সজীব অজিত জয় তাদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে পুরো আওয়ামী লীগকে অ্যাবান্ডন করেছে। অথচ যেই আওয়ামী লীগের উপর ভরসা করে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, আগের দিন রাত্রে হাজার হাজার অস্ত্র তুলে দেওয়া হয়েছে ছাত্র যুবলীগের হাতে, তাকে দিচ্ছে আওয়ামী লীগ, তাদেরকে অ্যাবান্ডন করেছে, শেখ পরিবার তাদেরকে অ্যাবান্ডন করেছে। তো এই আমরা চাই যে পারিবারিক রাজনীতির যে বন্দোবস্ত বাংলাদেশে আছে, এটার মুক্তি হোক। আমাদের দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগ আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশে একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে। তাদের কৃতকর্মের জন্য তারা ক্ষমা চাবে নতুন জেনারেশনের কাছে, এবং এই আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে তারা পাড়ায় মহল্লায় কমিটি গঠন করবে, নির্বাচন করবে, করে তাদের নেতৃত্ব ঠিক করবে। যেহেতু শেখ পরিবার এই দলের নেতৃত্ব আর নেবে না, তারা বলেছে। আমরা মনে করি যে একই রকম কাজটা বিএনপির তরফ থেকে হতে হবে। তারা নতুন জেনারেশনের এই যে সংস্কারের পালস যদি না বুঝে রাজনীতি করতে আগায় যায়, সেটা তাদের পায়ে কুড়াল তারা মারবে। এবং তারা যদি জোর জবরদস্তি করে একটা নির্বাচন করে ক্ষমতায় বসে দিয়ে আবার সেই পুরাতন বিচার বিভাগ, পুরাতন পুলিশি ব্যবস্থা, এগুলোর মধ্য দিয়ে জনগণের ঘাড়ে চেপে বসতে চায়, সেটা জনগণ মেনে নেবে না। হয়তো আমি জানি না ভবিষ্যৎ কি, আমরা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের চাওয়া থাকবে যে একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে আমরা বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধ কিংবা আওয়ামী লীগের যে পালস সেন্স, সেটাও আমরা আমলে নিতে চাই। একই সাথে তরুণদের যে ক্ষোভ এবং তাদের যে সেই স্বপ্ন, সেই স্বপ্নগুলো রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে, যে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আমি রাজাকার, জামাত শিবির, আমি সুশাসনের জন্য কথা বলতে চাইলে আমাকে তুমি গুম করবা, খুন করবা, এই ধরনের যে রাজনীতি, সেটির অবসান হবে। দেখুন, এটা খুবই কঠিন একটা কাজ, এটা একটা ইউটোপিয়ান চিন্তা, একটা যে আমরা একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা চাই, পরমাত্ম সহিষ্ণুতা চাই। আমি যেমন
আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে যেমন আমি সমালোচনা করতে পারি, আজকে বিএনপি যদি ক্ষমতায় থাকে আমি সমালোচনা করার অধিকারটুকু যদি আমার না থাকে, তাহলে এই গণতন্ত্র আমার দরকার নেই। আমরা এরকম একটা গণতন্ত্র চাই যেখানে মানুষের অধিকার থাকবে এবং উন্নয়ন থাকবে, যেখানে মেট্রো রেলের পরিবর্তে একজন মানুষের জীবনের দাম থাকবে অনেক বেশি। এখন চাওয়া এবং পাওয়ার মধ্যে তফাৎ অনেক, বাস্তবতা অনেক কঠিন, পথটাও অনেক কঠিন। আমরা সেই কঠিন পথ পাড়ি দেওয়ার জন্যই মাঠে আছি। আমি যখন 15 বছর আগে স্বৈরাচার বিরুদ্ধে যুদ্ধ শুরু করি, 12-13 বছর আগে, তখন আমি জানতাম এই পথটা কঠিন, কিন্তু আমি জানতাম যে এই পথটা অর্জিত হবে একদিন, কেননা তরুণদের মধ্যে মুক্তির স্বপ্ন ডেভেলপ করতে হবে। আমি আমার নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে আমি তরুণদের মধ্যে মুক্তির স্বপ্নটা কেবল বুনে গিয়েছি। আজকে যারা তরুণ মাঠে আছে, আমি তাদের সাথে নিজেকে একত্রতা প্রকাশ করি যে না, আমার স্বপ্ন আর তাদের স্বপ্ন এক ধারায় মিলছে বলেই তারা মাঠে নেমেছে এবং জনগণ তাদের সেই দাবিকে সমীহ করে, শ্রদ্ধা করে তাদের সাথে যোগ দিয়েছে বলে এই স্বৈরাচার ফ্যাসিস্টের পতন হয়েছে। বাংলাদেশে আগামী দিনের রাজনীতিতে আর কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দলের রাজনীতি এত দীর্ঘ বছর ধরে চলবে, আমরা সেই বন্দোবস্ত করতে দেব না বলেই আমাদের ইচ্ছা, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। 12-13 বছরের রাজনৈতিক আলোচনা, 2018-এর নির্বাচন, গণতন্ত্র ফিরিয়ে আনা, 2024-এর নির্বাচন, গণতন্ত্রের ফিরিয়ে আনা, সব আলোচনায় আমি বিএনপির প্রতি সিম্পাথাইজ হিসেবে আলোচনা করেছি এবং আমি এখনো মনে করি যে তারা বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল, মজলুম দল। তাদের উপর অনেক অনাচার হয়েছে, তারেক রহমানের উপর অনাচার হয়েছে, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সুবিধা পাননি, মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর কারাভোগ করতে হচ্ছে এই বৃদ্ধ বয়সে। এইসবের জন্য আমাকে অনেকেই আওয়ামী লীগের লোকজন, আমি বিএনপি তারেক জিয়ার টাকা খাই, এই ধরনের অনেক কথাবার্তা বলে এবং নিশ্চয়ই এটা আপনার অজানা কথা নয়। কিন্তু আমি প্রথম ব্যক্তি, আমি কালকে এই রাজনৈতিক যখন মঞ্চ প্রস্তুত হচ্ছে তখন আমি একটি ভিডিওতে আলোচনা করেছি যে বিএনপির গতিবিধি কোন দিকে, জনমনের প্রশ্ন, এবং আমি সেটাই বলার চেষ্টা করেছি যে এইটা তো জনসভার সময় না। তাহলে বিএনপি তো একই ভুলটা করলো। শেখ হাসিনা 28 জন 30 জন ছাত্রকে মৃত্যু, দুঃখিত 5 জন ছাত্রকে মৃত্যু না, 35 জন ছাত্রকে মৃত্যুর পর যেদিন বাইরে বেরোনোর সুযোগ পাইলেন, সেদিন তার যাওয়া উচিত ছিল একজন শহীদের বাসায়, যে নিঃশর্ত ক্ষমা চাওয়া দরকার ছিল এবং বলা উচিত ছিল যে আমার হাতেই রক্তের দাগ, আমি নিতে চাইনি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। তিনি গেলেন কোথায়? মেট্রো রেলে। মানুষ ফেটে পড়লো বিক্ষোভে যে না, তোমার কি করার কথা ছিল, তুমি কি করছো? আজকে বিএনপির দরকার ছিল যে যে কাজটা আওয়ামী লীগ করেনি সেটা করা। মির্জা ফখরুলের উচিত ছিল প্রত্যেকটা শহীদের বাসায় যাওয়া, 2000-5000 টাকা পকেটে যা থাকে সেটা নিয়ে এই যে জনসভা করতে যে টাকা লাগলো, সেই টাকাটা জনসভা না করে তার শহীদের পরিবারে দেওয়া, আহতদের চিকিৎসা নেওয়া। তারা সেটা করে নাই। প্রথম পদক্ষেপটাই ভুল পদক্ষেপ হয়েছে যে যখন দেশ স্বাধীন, শেখ হাসিনার পতন হয়েছে, তাদের যাওয়া উচিত ছিল জেল থেকে বেরিয়ে সোজা একটা হাসপাতালে কিংবা সোজা একটা শহীদের বাসায়। তারা সেটা না যেয়ে গেছে পল্টনে জনসভার মঞ্চে। আমি দ্বিমত করি, আমার ভালো লাগেনি, আমার দৃঢ় বিশ্বাস তরুণদেরও ভালো লাগেনি। আমার দৃঢ় বিশ্বাস বিএনপি গণমানুষের দল, তারা ক্ষমতায় যাওয়ার দাবিদার, নিশ্চয়ই সেটার জন্য তারা কিছুদিন অপেক্ষা করবে। এতদিন যেহেতু অপেক্ষা করতে পারলো, তরুণদের মন জয় করে নিয়ে যদি তারা ক্ষমতায় যেতে পারে, তাহলে সেই ক্ষমতার স্থায়িত্ব হবে চিরস্থায়ী কিংবা দীর্ঘমেয়াদী। নতুবা তরুণদের এই পালস উপেক্ষা করে যারা যদি ক্ষমতায় যায়, জবরদস্তি করে যেতে চায়, তাদের স্থায়িত্ব নিয়ে আমি সন্দিহান। এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি যেমন খবর রচিত হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে, সেই শঙ্কা আমি করছি বিএনপির জন্য, সেটা যেন না হোক, সেটা আমি বিএনপির একজন পরামর্শদাতা হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে সেটা আমি বলতে চাই। থ্যাংক ইউ। আর শেষটা যেটা জানতে চাই যে কয়েকদিন আগে আমাদের এখানে, পরশুদিন আমাদের এখানে এক্স অ্যাম্বাসেডর ড্যান মজিনা আসছিলেন এবং তিনি বলেছেন যে নিউ জেনারেশন দে ইমার্জ এজ এ নিউ পাওয়ার ইন বাংলাদেশ অ্যান্ড ইট উইল বি এ নিউ বাংলাদেশ অ্যান্ড মাইট বি এ থার্ড পার্টি কুড ইমার্জ। আপনার কি মনে হয় এখন প্রয়োজন আছে আমাদের যে একটি, এই যে প্রচলিত যে আপনি যেটা বললেন পারিবারিক রাজনীতি, আপনার বিতর্কের রাজনীতি, এসব বাদ দিয়ে একটা নতুন ফ্রেশ পলিটিক্যাল স্রোত প্রবাহ তৈরি করা, এটা কি আপনার মনে হয়? দেখুন, আমি কিন্তু পারিবারিক রাজনীতি বাদ দেওয়ার কথা বলিনি, খুবই ক্লিয়ার। সেটা হলো যে আমি চিনি পারিবারিক রাজনীতি, আমি বলেছি যে আওয়ামী লীগ পারিবারিক রাজনীতি অ্যাবান্ডন করেছে ফর নাও, আমি জানি না ভবিষ্যতে তারা কি করবে। এবং আমি বলেছি যে আগামী 2-3 বছরে এই রাজনীতির গণমানুষের ঘৃণা থেকে এই দলটি একটু একটু করে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। তাদের গায়ে যে
হত্যাকাণ্ড এবং গণহত্যার যে দাগ আছে সেটি তারা ক্ষমা চাইবে এবং মানুষের কাছে যে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করবে, সেটা আমি বলেছি। আর বলেছি যে বিএনপিও চেষ্টা করবে, যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, যে তারা মাঠ পর্যায় থেকে এই পরিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে একটা পার্টি কিভাবে গঠিত হয় এবং কাউন্সিল, সাধারণ মানুষের নেতাকর্মীদের মতামত নিয়ে, যারা ত্যাগী কর্মী তাদের মতামত নিয়ে এই দলটা গঠিত হবে। হ্যাঁ, এমন না যে না আমি মনে করলাম একজনকে আমি জেলা সভাপতি বানিয়ে দিলাম কিংবা আমি স্থায়ী কমিটির সভাপতি বানিয়ে দিলাম, না। আমরা চাই এটা, এখন সেটা করবে কিনা আমরা বিএনপি আমি জানি না, আমাদের চাওয়া এটা। জি। আর এই চাওয়া যদি পূরণ হয় তাহলে সেটার পক্ষে আমরা থাকবো এবং সেটার পক্ষে আমার সর্বোচ্চ আমাদের মেধা, শ্রম এবং সহযোগিতা থাকবে। তারুণ্যের বাংলাদেশ বলতে যেটা বলছেন, আসলে তরুণ প্রজন্ম এটাই চায়, এটাই তারা চায় যে এই যে বিচার বিভাগ, আমি একটা আলোচনায় বলেছি যে দেখুন, তারেক রহমান তো আর বলে নাই যে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে জামিন দিতে হবে এই শেখ হাসিনার পতনের 3 দিনের মাথায়, বলেছে কি? না, বলে নেই। কিন্তু এই বিচার বিভাগ তাকে জামিন দিয়েছে, দিয়ে কি করলো? বিএনপি কে বিতর্কিত করলো, তারেক রহমানকে বিতর্কিত করলো। কেননা এই যে বিচারক, এরা তো বিচারপতি না, এরা ক্যাঙ্গারু। এদের মাথায় বিচার নেই, ন্যায় বিচার নেই, এদের মাথায় হচ্ছে এরা হাওয়া বুঝে, যেদিকে হাওয়া সেই দিকে রায় দেয়। এতদিন পর্যন্ত যে বিচার হচ্ছে সেটা হাওয়া বুঝে তারা রায় দিয়েছে। আজকে প্রধান বিচারপতি হাসান এই যে কোটা, মন্ত্রিসভার কোটা প্রজ্ঞাপন যেটা হয়েছে সেটা বাতিল করছে কেন? তিনি বুঝেছেন যে তিনি শেখ হাসিনার লেজুর বৃত্তি করতে চান, তিনি ছাত্রলীগের লেজুর বৃত্তি করতে চান। সেটা করতে গিয়ে তিনি পুরো বাংলাদেশকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। তো এই হাসান, সে তো ক্যাঙ্গারু, তার মাথায় তো আইন নাই, সংবিধান নাই, তার মাথায় হচ্ছে শেখ হাসিনা তুষ্টি, ছাত্রলীগ তুষ্টি। তো আমরা কি আরেকটা বিচার বিভাগ চাই কিনা যার মাথায় থাকবে তারেক রহমান তুষ্টি, খালেদা জিয়া তুষ্টি? না, তাহলে তো আমরা এই বাংলাদেশ চাইনি। আমরা চাই গণমানুষের বাংলাদেশ, যেখানে বিচার ব্যবস্থা কাজ করবে গণমানুষের জন্য। একজন আওয়ামী লীগ, জামাত কিংবা বিএনপি সমান ন্যায় বিচার পাবে। এই চাওয়াটা কি আমাদের তরুণদের অপরাধ? অপরাধ না। তো সেই তরুণরা এটাই চায়। এখন এটা করতে যেয়ে আমাদের চাওয়া এবং বাস্তবতার মধ্যে তফাৎ থাকতে পারে অনেক, কিন্তু আমাদের চাওয়াটা যদি আমরা বন্ধ করে ফেলি তাহলে তো পরিবর্তন হবে না। আমি যদি চাইতাম যে শেখ হাসিনা এই সরকার ফাঁসিবাদ আমি উৎখাত করতে পারবোই না, ওরে বাবা, ভারত তার মাথায়, রাহুল গান্ধী তার মাথায়, মোদী তার মাথায়, সারা বিশ্বকে ট্রুপের তাস দেখিয়েছে, রাশিয়া তার মাথায়, চীন তার মাথায়। আমি যদি এই ভয়ে বসে থাকতাম, আমি তো শেখ হাসিনাকে উৎখাত করতে পারতাম না। আমি তো সেই ভয় জয় করে ফেলেছি। এখন আমার চাওয়াটা হচ্ছে এমন একটা বাংলাদেশ যেখানে এই ক্যাঙ্গারু বিচার ব্যবস্থা বিলোপ করব, সংবিধান সংশোধন করব, নতুন বাংলাদেশের প্রয়োজনে আমরা অনেক রকম স্যাক্রিফাইস করব। আমাদের চাওয়া আর পাওয়ার মধ্যে তফাৎ থাকতে পারে, কিন্তু চাওয়াটা আমরা কখনোই কমতি করব না, সেটা আমি বলতে পারি। আমি এই ছেলে মেয়েদেরকে চিনি, তারা এগুলো চাইতেই থাকবে। ডক্টর ইউনূস এবং আগামী দিন কোথায় বাংলাদেশকে নিয়ে যায় আমি গণক নই, কিন্তু আমার চাওয়া পাওয়ার তো একটা বিষয় আছে, ততদিন না পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে।